তো কার্ল মার্কস কোথায় গেছিল? চায়ের দোকানে। চায়ের দোকানে শ্রমিক বসেছিল, প্রায় গোটা 10-20 শ্রমিক বসেছিল। কার্ল মার্কস বললো, আমি তোমাদের সমস্যার সমাধান করতে এসেছি, আমি একটা থিওরি বানিয়েছি। এবার কার্ল মার্কস অনেকে চিনতো, ওইভাবে চিনতো যে লাইব্রেরি ফাইব্রেরিতে পড়ে, সারাদিন পড়াশোনা করে, কম বেশি যাওয়া আসার পথে দেখতো লাইব্রেরিতে পড়েই যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা বসতো। ও কার্ল মার্কস লাইব্রেরির গেটম্যান, লাইব্রেরির পড়ুয়া, দুটোই একসাথে। লাইব্রেরি ওই খুলতো, লাইব্রেরি ওই বন্ধ করতো, বন্ধ আর করতো না, সারাদিন লাইব্রেরিতেই পড়ে থাকতো। তো এই ছিল কার্ল মার্কস। তো কার্ল মার্কসকে অনেক লোক চিনতো, শিক্ষিত লোক, বুঝতে পারছিস পাড়ায় দেখবে শিক্ষিত লোক যদি ওখানে গিয়ে পৌঁছায় 10-এর মধ্যে, একটু চুপচাপ হয়ে যায় সবাই। শিক্ষিত লোক কিছু হয়তো বলবে, আর সরকারি চাকরি করলে তো কোনো কথাই নেই, যে সরকারি চাকরি করা কাকা এসছে, বসতে দে আগে, কি বলবে শুনি, পরের কথা তারপর। তো কার্ল মার্কস বললো, শোনো আমি একটা কথা বলি। বলছে, কি কথা? কথা বলে এটাই, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারি, কিন্তু তোমাদের একটা বিপ্লব করতে হবে। যে বিপ্লবের কথা বলেছে, কয়েকটা লোক তো উঠে হাঁটা ধরেছে। কার্ল মার্কস বলে, আরে কাকা, আরে বসো বসো, আসো, পুরো কথাকে শোনো, তারপর তো যাবা। তো বলে, ঠিক আছে বলো দেখিনি। বলে, এরকম 10 জনের মধ্যে বললে হবে না, আরও তোমাদের লোকজন আছে, সবাইকে ডেকে নিয়ে আসো, আমি 2 কাপ চা খাই, ডেকে নিয়ে আসো। আধা ঘন্টার মধ্যে মোটামুটি সব শ্রমিক ভাইদের ওখানে জড়ো করেছে। নাই নাই করে প্রায় 250-300 শ্রমিক এখন জড়ো হয়ে গেছে। কাকা দোকান বন্ধ করে দিয়েছে, বেঞ্চিটা দিয়ে দিয়েছে, বেঞ্চির ওপর বসে রয়েছে কার্ল মার্কস। এবার কার্ল মার্কস ভাষণ শুরু করছে। প্রথমে শুরু করছে এইভাবে, বলছে, হে দেখনি, তোমাদের বলা হলো বিপ্লব করার কথা, তোমরা বিপ্লবের কথা শুনে ভয়ে পালিয়ে যাচ্ছ, এটা ঠিক? তখন বলছে, বিপ্লবে তো রক্তপাত হয়। তখন কার্ল মার্কস বেশ তেজের সাথে বলছে, রক্তপাতে ভয় পাও তোমরা? একদিন এই রক্তপাতের মধ্যে দিয়ে তোমাদের জন্ম হয়েছিল মায়ের গর্ভ থেকে। সবাই থতমত খেয়ে গেছে। কার্ল মার্কস তো সেই মুডে চলে এসছে, সেই মুড, সবাই থতমত, এখন বসে গেছে, একটু হইচই হচ্ছিল, বলতে দে বলতে দে, কার্ল মার্কসকে বলতে দে। কার্ল মার্কস স্টার্ট করলো বলা, স্টপ করে দে। হ্যালো, কি হলো, কি হচ্ছে? হ্যাঁ, এবার দেখ কি হয়, দেখ। হে কার্ল মার্কস, দেখ কার্ল মার্কস যে বিদ্রোহের কথা বলেছে, ওরা তো মানে খেটে খাওয়া মানুষ, ওদের তো কিছুই নেই, আগে না? তো যাই হোক, শ্রমিক করে শ্রম দিয়ে ওদের খাওয়া দাওয়া করতে হয়, সংসার চালায়, কম বেশি ভাবে চলছিল। তো এই জায়গাটাতে কার্ল মার্কস বলছে, তোমরা যদি এই পরিবেশ থেকে বেরোতে চাও, তোমাদের বিদ্রোহ করতে হবে। আর বিদ্রোহের কথা শোনো, যে বললাম বাড়ি হাঁটা দিয়েছিল সব। তারপরে বললো, শোনো শোনো, বসো, আগে পুরো কথা শোনো। যে পুরো কথা স্টার্ট করলো বলা, প্রথমেই বললো যে তোমরা বিদ্রোহে ভয় পাচ্ছ, কেন ভয় পাচ্ছ? ওরা বলছে, বিদ্রোহে রক্তপাত হয়, মানে আমরা মারা যাবো, ইত্যাদি ইত্যাদি। তখন বলছে, দেখো, কিছু পরিবর্তন করতে গেলে, ভালো কিছু আনতে গেলে রক্তপাত হবেই। এই যে আজ তোমার জন্ম হয়েছে, মায়ের গর্ভে রক্তপাতের মধ্যে দিয়ে তো তুমি জন্মেছো, বেশ মা মা ব্যাপার নিয়েছে। ভদ্রলোক তো পড়াশোনা করার লোক, বুঝতে পারছে, শিক্ষিত, ইমোশন কোন জায়গায় মারতে হয় ভালো মতো জানে। তো সেরকম ইমোশন মেরে দিয়েছে। কার ইমোশন? মায়ের ইমোশন। সবাই রীতিমতো বসে গেছে। ব্যাস, তারপরও কন্টিনিউ কথাবার্তা বললো, বলছে, শোনো, এই রক্তপাতের মধ্যে দিয়ে ভালো কিছু আসে, তো আনতে হবে। আজ তুমি বিপ্লব করবে, তোমার বিপ্লবের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্ম হাসির মুখ দেখবে। করোই না, 2-3টে লোক মারা যাবে, মরুক না, ভালো কিছু তো আসবে। এরকম করে করে কার্ল মার্কস বিশাল আপিয়ে দিয়ে গেছে শ্রমিকদেরকে। ওরা তো রেডি, ওরা তো। তারপর কার্ল মার্কসকে বলছে, দাদা তাহলে কবে করবো বিপ্লব, কবে করবো? একটু আগে যারা বলছিল বিপ্লব করবো না, বাড়ি চলে যাবো, ওরা এখন কার্ল মার্কসকে বলছে, দাদা কবে? তাহলে দাদা দিনটা খালি বলুন, খালি দিনটা বলুন, আপনি মালিকের গলা উড়িয়ে দেবো, খালি দিন বলুন আপনি। কারণ আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করলে হবে না। একটা বিশাল পরিবর্তন, বিপ্লব ঘটাতে গেলে একটু বুঝে, একটু কি বলা যেতে পারে, মানে কি বলে ওটাকে, দিনকাল দেখে দেখে আরো লিডার বানিয়ে টানিয়ে কিরম করে কি বিপ্লব হবে না হবে সব কিছু গোছগাছ করে তারপর হবে বিপ্লব। না, ওরা উঠে পড়ে লেগেছে যে আপনি বলুন কোন দিন কাটতে হবে মালিকের গলা, আমি আগে যাব। এই শুরু করেছে সবগুলো। বলে, ঠিক আছে, শোন শোন, তোরা অত বেশি ব্যস্ত হোস না, তোরা এখন বাড়ি যা, যেরকম কাম কাজ করছিস কর, যেদিন বিপ্লবের দিন আসবে আমি গিয়ে খবর দেবো, আমি লোক পাঠাবো, তোরা এখন বাড়ি যা। ওরা বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে ধার কাটছি, সেই ধার করছে, সেই ধার, যে যার মতো বাড়িতে যা যা ছিল, বটি থেকে কাঁচি থেকে সেফটি পিন থেকে, যে যা পাচ্ছে সব ধার করছে। কেন? বিপ্লবে যেতে হবে তো। কোন দিন কার্ল মার্কস ডাকবে
তো তখন তো অত টাইম নেই, হাতের সামনে যা পাবে সব নিয়ে তো বেরোবে, আর ধার করে রাখলে তো ভালো, বুঝতে পারছিস তো, মালিকের সেই কাটবে একদম। হ্যাঁ, চলছে ধার চলছে। আর দুদিন পর পর কার্ল মার্কসে গিয়ে জিজ্ঞাসা করে, কার্ল মার্কস তো লাইব্রেরিতেই পড়ে থাকে, সবাই জানে, লাইব্রেরির দরজার কাছে অশিক্ষিত লোক, শ্রমিক মানুষ, হঠাৎ করে কি বলে ওটাকে, মন্দিরে ঢুকে যাবে, খারাপ দেখায়, মন্দির নয় কি বলে, হ্যাঁ লাইব্রেরি, লাইব্রেরি ওদের কাছে মন্দিরের মতো। যেমন দলিত সম্প্রদায়ের লোকজনরা মন্দিরে ঢুকতে ভয় পেত, সেমন শিক্ষিত মানুষজনরা লাইব্রেরিতে ঢুকতে ভয়, অশিক্ষিত মানুষজন লাইব্রেরিতে ঢুকতে ভয় পায়। অশিক্ষিত মানে ওই হিসাবে বলছি না, ওটার বিপরীত শব্দ হিসাবে বলছি, শিক্ষিতর বিপরীত। তো ওরা তো লাইব্রেরিতে ঢোকে না, লাইব্রেরির দরজায় গিয়ে এরম করে, খালি খটখট আওয়াজ করে, ও দাদা, ও কার্ল মার্কস দাদা, কেউ কাকা বলে, কেউ দাদা বলে। কার্ল মার্কস বই থেকে মুখ তুলে বলে, কি হয়েছে, কবে যাব, ডাকাতি রেডি। আবার আমাকে দেখায়, সাথে করে নিয়ে আসে, এই দেখুন এই দেখুন, আমি এটা দিয়ে মারবো মালিককে, কবে যাব কবে। কার্ল মার্কস, দাঁড়া, দিন আসবে তখন বলবো, এত ব্যস্ত কিসে, যা যা আমি খবর পাঠাবো। বললো ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লোকগুলো চলে গেল, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ, ওরা তো ব্যস্ত হয়ে গেছে, ওদিকে যা ধার করেছিল ধার চলে যাচ্ছে, আবার নতুন করে ধার দিচ্ছে। আবার এসছে কার্ল মার্কসের কাছে, আবার এসে কার্ল মার্কস, কি হয়েছে, আরে কবে আসবো আপনার সেদিন, আমরা যাবো তো, রেডি হয়েছে আমরা। তারপর এই করতে 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 একদিন কার্ল মার্কসই গেছে মরে, আর ওদের বিপ্লব করা হয়নি, ওই দা কাছে খালি ধারি করে গেছে। কার্ল মার্কস বেঁচে থাকা অবস্থায় শ্রমিকরা কোনো বিপ্লবই করে উঠতে পারেনি, বুঝা গেল। হ্যাঁ, কিন্তু ওই যে সূচনা ঘটিয়ে দিয়ে গেছিল, এই দা কাছে কাজে লেগেছে অনেক পরে এসে, রাশিয়াতে কাজে লেগেছিল 1917 সালে। রাশিয়ায় বিপ্লব হয়েছিল, রুশ বিপ্লব, আমার আসবে পরের চ্যাপ্টার। এই কার্ল মার্কসের যা থিওরি দিয়েছিল, সেদিনকে চায়ের দোকানে বসে বসে ওই থিওরিতে হয়েছিল রাশিয়াতে রুশ বিপ্লব। আর ওই রুশ বিপ্লবের ফলে রাশিয়াতে যা পরিবর্তন হয়েছিল, কার্ল মার্কসের দেয়া দৃষ্টিভঙ্গিতে হয়েছিল। আর ওই রুশ বিপ্লবে যারা বিপ্লব করতে গেছিল, ওই সেই দা কাছি নিয়ে গেছিল, ধার করা দা কাছি, বুঝা গেল। এই হচ্ছে কার্ল মার্কসের গল্প। কার্ল মার্কস যে থিওরিটা দিয়েছিল, সাম্যবাদের থিওরি, সমাজতান্ত্রিক ভাবনা, সমাজে সবকিছু ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে, বুঝা গেছে। আরো ডিটেলসে কার্ল মার্কস পড়তে হয়, আমাদের দরকার নেই অত, 11 ক্লাসে যখন পড়াশোনা করতে হয়, কার্ল মার্কস আসে, তখন আরো ডিটেলসে পড়াশোনা করতে হয়। তো এই হচ্ছে কার্ল মার্কসের থিওরি। তাহলে কি বললাম, কার্ল মার্কস বাবু বেঁচে থাকা অবস্থা বিপ্লব হয়নি, কার্ল মার্কস মরে যাবার পর অনেক পরে কোথায় বিপ্লব হয়েছিল, রাশিয়াতে রুশ বিপ্লব হয়েছিল। কার থিওরি দিয়ে, কার্ল মার্কসের থিওরি দিয়ে। কার্ল মার্কসের থিওরি দিয়ে একটা দলও তৈরি হয়েছিল, দলটাকে কমিউনিস্ট পার্টি বলা হয়। এই দলের সিম্বল কাস্তে, হাতুড়ি, তারা। দেখ বুঝবি বাবু, কাস্তে কার, কাস্তে কার, চাষি ভাই, হাতুড়ি কার, শ্রমিক, বলে কামার, শ্রমিক, আর তারা উন্নয়ন, তারা কি হবে, উন্নয়ন। তাহলে অ্যাকচুয়ালি এই দলটা কমিউনিস্ট পার্টি কাদের উন্নয়ন করার কথা বলছে, চাষিদের, শ্রমিকদের। কিন্তু মজার কথা, আমাদের কার্ল মার্কস কিন্তু কখনো চাষিদের সাথে যায়নি কথা বলতে, কাদের সাথে কথা বলেছিল, শ্রমিকদের। ও অ্যাকচুয়ালি কাদের পরিবর্তন করতে চেয়েছিল, শ্রমিকদের। এই হচ্ছে ডিফারেন্স। যখন রাশিয়াতে রুশ বিপ্লব হয়েছিল, রুশ বিপ্লবের একটাই ডিফারেন্স, কার্ল মার্কসের মধ্যে শুধুমাত্র ছিল শ্রমিক, আর রুশ বিপ্লবের সময় ছিল চাষি প্লাস শ্রমিক। কিন্তু এই যে পুরো থিওরিটা, যা ভাবনাটা এসছে কার কাছ থেকে, কার্ল মার্কসের কাছ থেকে, বুঝা গেছে। তাহলে বোঝ, কার্ল মার্কস এক ব্যক্তি, সারা দিন রাত করে গন্ধ ছড়িয়ে কি দিয়ে গেল, বিশাল থিওরি, সাম্যবাদের থিওরি, 2টো বই, বিখ্যাত বই, দাস ক্যাপিটাল আর কমিউনিস্ট ম্যানিফেস্টো। আরো অনেক লেখালেখি করেছেন, অনেক প্রবন্ধ বার করেছে। কিন্তু এই দুটোর মধ্যে দিয়ে তুই খেয়াল কর, একটা রাশিয়ার মতো এত বড় দেশের উৎপত্তি হয়, চীনের মতো একটা দেশের উৎপত্তি হয়, আর উৎপত্তি হয়েছে বিরাট একটা দল, যাকে আমরা কমিউনিস্ট পার্টি বলে থাকি। তাহলে বুঝলি ওই লোকের দম কত। এই কারণে বলা হয় দার্শনিকদের মানে লেভেলই আলাদা। আর কার্ল মার্কস কেন হচ্ছে অস্ত্র নিয়ে বিদ্রোহ করতে যায়নি, অস্ত্র চাইলে ওই দিনই বিদ্রোহ করতে পারতো, প্রচুর লোকজন ছিল টিমে, যায়নি কেন,
দেখ বুঝবি জিনিসটা, কার্ল মার্কস হচ্ছে লাইব্রেরিতে সময় দেওয়া, খাতা পেনে সময় দেওয়া ব্যক্তি। এই সকল ব্যক্তির ক্ষেত্রে ওই খুব তাড়াতাড়ি অস্ত্র ধরার ব্যাপারটা না কঠিন হয়ে পড়ে। ধরতে পারছিস? মানে পেন ধরা লোকজনের অস্ত্র ধরাটা খুব টাফ হয় তাদের কাছে। ওকে, তাই এই কারণে কার্ল মার্কস কিন্তু ওভাবে অস্ত্র ধরেনি, আর ওদেরকে ধরবার সুযোগও করে দিতে পারেনি, কিন্তু ওদের মধ্যে বেশ একটা থিওরি দিয়ে গেছে। ক্লিয়ার সবার? ব্যাস, এই হচ্ছে আমাদের কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি। আমরা এই শ্রমিক আর মালিক শ্রেণীর মধ্যে ফেললাম, আর শ্রমিক আর মালিক শ্রমিক যে সমাধান করার চেষ্টা করেছিল যে থিওরিটা, যাকে আমরা সমাজতন্ত্রবাদ বলে থাকি, সাম্যের ভাবনা, সোশ্যালিস্ট ভাবনা, পরবর্তীকালে এটা সব জায়গায় ইউজ করা হয়েছে, এমনকি আমাদের ভারতবর্ষে ইউজ করা হয়েছে। ভারতবর্ষের সংবিধানে এই কনসেপ্টটা আছে, কিন্তু অনেক রকমভাবে পড়াশোনা করতে হয়, পড়তে গেলে দীর্ঘ সময়ের আলোচনা। তাই এখন তোমাদের 9-এর জন্য যেটুকু, এটুকুই ঠিক আছে। ক্লিয়ার? কার্ল মার্কস কি করে আসছে এখানটায়? ব্যাস, স্টপ করে দে।